বিদায় 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 মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যখন ছোট্ট কুবের ছুটে যাচ্ছে, অভাগিনী মাতা পদ্মাবতী কুবেরের পাছু পাছু ছুটছে আর বলছে, কুবের একবার মা বলে আমায় ডাক রে, একবার মা বলে আমায় ডাক রে, ডাকতে ডাকতে অচৈতন্য হয়ে পড়ল মাতা পদ্মাবতী। ভেবে দেখেছো মা, আজ যদি আমার নিত্যানন্দ প্রভু 12 বছর বয়সী সন্ন্যাস না নিত গো মা, তাহলে আমাদের এখানে কলির জীবের কি দুর্দশা হতো। ওই নিতাই চাঁদ আমার 12 বছর বয়সী সন্ন্যাস নিল, কোন মা পারবো তার 12 বছরের সন্তানকে বিদায় দিতে? আমার গৌর হরি 24 বছর বয়সে সন্ন্যাস দিয়েছিল আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবে। তার অভাগিনী মাতা সচি মাতা 7 সন্তানের বিয়োগ ব্যথা সহ্য করেছিল মা। অবশেষে তারই নয়নের মনে ছিল আমার গৌর হরি। সেই গৌর হরি আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবে বলে অভাগিনী মাকে কাঁদিয়ে যদি আর পথে পথে মাগো হা কৃষ্ণ কৃষ্ণ বলে আমার প্রভু কেঁদেছে। তথাপিও আমাদের কলির জীবের এখনো চৈতন্য হয় না। আজ আমার নিতাই চাঁদের 550তম আবির্ভাব তিথি চলে গেলেও কি হবে, আমাদের কলির জীবের কিন্তু এখনো কোনো চৈতন্য হয় না। এই সংসার মায়ায় মত্ত হয়ে সংসারকে ভালোবেসে, সংসারের স্বামীকে ভালোবেসে, স্ত্রীকে ভালোবেসে, পুত্রকে ভালোবেসে সংসারে গাধার মতো পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু একবারও ভাবছি না এই সংসার মাঝে যাদেরকে আমি আপন বলে আঁকড়ে ধরে রাখছি, তারা কিন্তু সংসারে কেউ আমার আপন হবে না। সংসারের কোনো মানুষটি যদি তোমার আপন হয়, সেটা হলো করুণার অবতার আমার গৌর সন্তান, তাই না? ধরো তোমার পুত্র তোমাকে খুবই ভালোবাসে, কিন্তু তোমার পুত্র তোমাকে ততক্ষণই ভালোবাসবে যতক্ষণ তোমার সংসার মাঝে কর্ম করার ক্ষমতা থাকবে। যখন তুমি সংসারের কর্ম করতে পারবে না বাবা, যেই পুত্র তোমাকে মাথায় তুলে রাখছে, যেই স্বামী তোমাকে মাথায় তুলে রাখছে, যখন তুমি কর্ম করতে পারবে না, সেই সংসারের আপন মানুষগুলো তোমাকে সংসার থেকে পর করে দেবে, তাই না? ভেবে দেখুন, যে দেহে প্রাণ থাকতে এত যত্ন, এত আপ্যায়ন, ওই দেহ থেকে যখন প্রাণটা বাহির হয়ে যাবে, তোমার এই এত আদরের দেহটা পরের দিনই তাদের কাছে বাসি মরা হয়ে যাবে। আদর করে ঘরে রাখবে, প্রাণ বাহির হবার সঙ্গে সঙ্গে বলবে, ওরে তাড়াতাড়ি ঘরের বাহির করে দে। তাহলে যেই মানুষগুলোর কাছে তুমি এত প্রিয়, যেই প্রাণ বাহির হয়ে গেল তাদের কাছে তুমি বাসি মরা হয়ে গেলে, তাহলে এই সংসারের কোনো মানুষ কিন্তু কেউ কাউকে ভালোবাসে না মা। এই সংসার মাঝে যে ভালোবাসা আমরা দেখাই,
শুধুমাত্র আমাদের স্বার্থের ভালোবাসা। যেই স্বার্থে ঘা লেগে যাবে সেই কিন্তু সংসারের কেউ তোমার দিকে ফিরেও চাইবে। কিন্তু গৌরহরিকে যদি তুমি একবার ভালোবাসতে পারো, শুধু তোমার দেহে প্রাণ থাকা পর্যন্ত নয় মা, তোমার দেহ থেকে যখন প্রাণ বাহির হয়ে যাবে তখনও কিন্তু দয়াল গৌরহরি তোমার হাতটা ছেড়ে কখনো চলে যাবে না। নেতাই গৌরহরি হরি। তাই সেই পরম দয়াল আমার নেতাই চা সন্ন্যাসীর হাতটা ধরে আজকে জনমের মতো ঘরের বাহির হয়ে গেল। আর পথে ঘুরতে ঘুরতে বর্তমানে মুম্বাই থেকে 48 কিলোমিটার দূরে ভীমা নদীর তীরে পান্ডারপুর গ্রামে এসে সন্ন্যাসী ঠাকুর আজকে কুবেরকে ডেকে বলছি, কুবের যাও, তুমি তাড়াতাড়ি নদী থেকে স্নান করো, আমি তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। মায়েরা, যেই না আমার কুবের স্নান করেছে, সন্ন্যাসী ঠাকুর তাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেবে। আর দীক্ষার শেষে যেই না গুরুদেবের চরণে প্রণাম করলো, প্রণাম করে উঠে দেখলো সন্ন্যাসী গুরুদেব আর নেই। কুবের তখন চিৎকার করে উঠেছে, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তুমি কোথায় গেলে? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার অন্তরেই আছি। আর শোনো কুবের, আজ থেকে তোমার নাম আর কুবের না, তবে শোনো, আজ হতে তব না হইল নিতানা জলে জলে ঢালিলে জলে যে মতি মেশায়, যে মতি মিশায়, এই মতো দুই দেহ এক হয়ে যায়। কুবের হৃদয়ে সন্ন্যাসী যেই প্রবেশিলা, যেই প্রবেশিলা নিত্যানন্দ, তখনই গেল, সঙ্গে সঙ্গে আজকে কুবেরের ভেতরে ব্রজের বলরামের ভাব জেগেছে। আর যেই না ব্রজের বলরামের ভাব জেগেছি, সঙ্গে সঙ্গে কুবের মনে মনে চিন্তা করলো, তবে আমি তো সেই ব্রজের বলরাম। আচ্ছা, আমি যদি ব্রজের বলরাম হই, কোথায় আছে আমার ভাই কানাই? সঙ্গে সঙ্গে কানাইয়ের কথা মনে পড়ে গেল। আর যেই না কানাইয়ের কথা মনে পড়েছে, আমার নিত্যানন্দ প্রভু মাগো আজকে ছুটতে ছুটতে আসছে। আর ছুটতে ছুটতে এসে মথুরা এসে বলছে, এই যে ও মথুরাবাসী, মথুরাবাসী, হ্যাঁ গো, তোমরা কেউ কি আমার ভাই কানাইকে দেখেছো? ও প্রভু, তোমার কানাইকে তো তুমি মথুরায় পাবে না। বলে, তবে তোমার কানাইকে পাবে তুমি মধুময় বৃন্দাবন। বাবা, আমার কানাই বৃন্দাবনে আছে? হ্যাঁ প্রভু, তোমার কানাই বৃন্দাবনে আছে। নিতাই চাঁদ বলছে, তাহলে আর বিলম্ব করে কাজ নেই, তাহলে আমি এক্ষুনি বৃন্দাবনের উদ্দেশ্যে ছুটে যাই। ও মায়েরা, চলো, আজ আমার নিতাই চাঁদকে সঙ্গী করে পুনরায় আমার মধুময় বৃন্দাবনে প্রবেশ করবো। জয় রাধে, যাবেন তো? চলুন সবাই মিলে আর একবার বৃন্দাবনে চলে রে আমার মনে, চলে মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন, চল রে চলে রে আমার মন।
ওই সমকুণ্ড রাধা কুণ্ড গিরি সমকুণ্ড রাধা কুণ্ড গিরি যমুনার ধারে ধারে তামালের বাহুদুরে সবাই মিলে মনারে মধুর বৃন্দাবন যমুনার চলে রে আমার মন চলে মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন। শ্রীদাম সুদাম দাম্ব সুদা যত সখা শ্রীরাম সুদাম দাম বসুদাম যত সখা বৃন্দাবনে করে খেলা হয়ে আছে বৃন্দাবনী করে খেলা হইয়া বৃন্দাবনে করে খেলা হয়ে আছে বৃন্দাবনী করে খেলা হইয়া চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে তামালের চল রে আমার বাহুদুরে মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলে জীবন চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালের চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালের চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলে জীবন বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে সবাই রাধে বলো 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 রাধে বল রাধে বল রাধে সবাই মিলে বল রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বল রাধে বল রাধে বল রাধে बोल राधे बोल राधे बोल राधे बोल राधे कैसे बोलिए मधुमय वृंदावन धाम की जय जय राधे এই বৃন্দাবনে এসে অনেকে একটুখানি ঘুম ঘুম পাচ্ছে আমি দেখতে পাচ্ছি আমায়রা এই যে দেখুন বৃন্দাবনে এসে ঘুমালে কি হয় জানেন হ্যাঁ জয় রাধে বৃন্দাবনে এসে ঘুমালে কি হয় জানেন একটা কথা বলছি শুনুন আপনাদের পাশে বাজার আছে এটা বাজার আর কি নাম বাজারে নারীর বাজার বাহ আমায়রা এই আপনাদের গ্রামের এক মেয়ের বিয়ে হয়েছে মেয়ে নতুন জামাই তা এখনকার ছেলে মেয়েদের যদি একটু বুদ্ধি শুদ্ধি কম থাকে কি বলে গো জামাইয়ের বুদ্ধি শুদ্ধি একটু কম আছে বুঝেছো এখন ওই যে বিয়ের ৮ দিন পরে কোথায় আসে মা কোথায় আসে হ্যাঁ শ্বশুর বাড়ি সর্বনাশ বিয়ে হয়েছে আচ্ছা অষ্টমঙ্গলায় আসে তাই তো মা জামাইয়ের তো বুদ্ধি শুদ্ধি কম হ্যাঁ মানে ছেলের বুদ্ধি কম তা মা শিখিয়ে দিচ্ছে আয় খোকা এদিকে আয় এদিকে
শোন, এই যে আজকে প্রথম শ্বশুর বাড়িতে যাচ্ছিস, বুঝেছিস, বৌমাকে নিয়ে। তা শোন, এই যে তোর তো বুদ্ধি শুদ্ধি কম, আবার যেমন শিখিয়ে দেব শ্বশুর বাড়ি গিয়ে ঠিক তেমন তেমন কাজ করবি, বুঝেছিস তো? বলছে আচ্ছা মা কি করবো? বলছে শোন, যখন শ্বশুর বাড়ি যাবি বড় দেখে এক হাঁড়ি মিষ্টি নিয়ে যাবি, বুঝেছিস? হ্যাঁ, বড় দেখি, বড় সাইজটাও বলে দিতে হবে, দেখেছো মা? হ্যাঁ, বড় হাঁড়িতে ছোট মিষ্টি মানায়? মানায়? এই শোন, যখন শ্বশুর বাড়িতে যাবি বড় হাঁড়িতেই বড় বড় রসগোল্লা নিবি, বড় বড়, ঠিক আছে? আর রসগোল্লার হাঁড়ি হাতে নিয়ে কার হাতে দেবে? আচ্ছা বাবা, শ্বশুর বাড়ি গেছেন তো, মিষ্টির হাঁড়ি নিয়ে কার হাতে দিয়েছিলেন? কার হাতে? শাশুড়ির হাতে। শাশুড়ি বস তো সংসারে সবাই বস, তাই? এই যে মিষ্টির হাঁড়িটা নিয়ে অন্য কারোর হাতে দিবি না, একদম সোজা যেই শাশুড়ি মার কাছে দিবি, বুঝেছিস? হ্যাঁ, ঠিক আছে? দিয়ে শাশুড়ি মাকে প্রণাম করবি, প্রণাম করে বেশ হাসি হাসি মুখ করে, বুঝেছিস? মিষ্টি নিয়ে যাবি, এতে যে কষ্ট হচ্ছে সেটা যেন শাশুড়ি মা না বোঝে, বুঝেছিস? যে প্রণাম করে হেসে হেসে শাশুড়ি মাকে বলবি ও মা আপনি ভালো আছেন, বুঝেছিস? হ্যাঁ তাই, সত্যি কথা। এখনকার তো অনেক আধুনিক প্রণাম প্রণাম বেরিয়ে গেছে, তাই না? হ্যাঁ, রানিং প্রণাম, সত্যি কথা। রাস্তা থেকে যখন যাই নেমে দুটো হাত জড়ো করে যে ঠাকুরকে প্রণাম করবো সেটুকু সময় নেই, কি করি? কপালে নাকি গলা পর্যন্ত যায় না মা, তাই না? আধুনিক প্রণাম। ও মায়েরা, এখন সব শিখিয়ে টিকিয়ে পাঠিয়ে দিয়েছে ছেলেকে। এখন ছেলে মাগো শ্বশুর বাড়ি এসে শাশুড়ি মায়ের কাছে মিষ্টির হাঁড়ি দিয়েছে, দিয়ে দিয়ে এখন ওই জামাই মাগো এত নোংরা, মাসে বা বছরে একবার দাঁত মাজে কিনা সন্দেহ, ছ্যাদারে আমার। আর এ জগতে সব কিছু সহ্য করা যায়, মুখের দুর্গন্ধ বলুন তো কেমন লাগে গো মা? এখন ওই যে মা বলে দিয়েছে হাসি হাসি মুখ করে, দাঁত বের করে যেই না বলেছে মা ভালো আছে, ভক করে গন্ধ যে শাশুড়ি মায়ের মুখে। শাশুড়ি মা মনে মনে চিন্তা করলো যে সর্বনাশ, এই জামাইকে এখন পাড়ার সব লোক দেখতে আসবে, তাই তো? নতুন জামাই তো সবাই দেখতে আসে মা, তাই না? হ্যাঁ রে, তোর জামাইটা কেমন হয়েছে রে, আসবে তো। এখন যদি এই জামাই দেখে, আর এই জামাই যদি সবার সামনে ওই দাঁত বার করে এখন সবাইকে বলে ভালো আছে, তাহলে আমার সম্মান আর মাথায় থাকবে না, ধুলাই পরে পরে গড়াগড়ি খাবে। শাশুড়ি মার বিশাল বুদ্ধি। ঘর থেকে দৌড়ে যে টাকা এনেছে, এনে বলছে এই যে ও জামাই আসো আসো, শোনো এদিকে আসো, শোনো আমাদের এই পাশে একটা বাজার আছে, বুঝেছো? নারীর বাজার। হ্যাঁ, তা আমাদের এই নারীর বাজারের আখ খুব বিখ্যাত। আখ, আখ আমার আখ দেখেছেন? খেয়েছেন? কেমন করে খান? আহা, কেমন করে খায়? দাঁত দিয়ে? হ্যাঁ, ও মায়েরা এখন ওই যে দাঁত দিয়ে ছাড়াতে হবে তো, ছাড়াতে গিয়ে ওই আখের খোঁচায় যদি কিছু নোংরা পরিষ্কার হলেও তো হয়ে যেতে পারে, তাই? কি বুদ্ধি! এখন দিয়ে বলছে এই যে জামাই 50 টাকা দিলাম, বাজারে যেয়ে তুমি একেবারে পেট ভরে আখ খেয়ে আসবে। হ্যাঁ মা ঠিক আছে, কোনো চিন্তা করো। টাকা নিয়ে বাজারে এসেছে মা, ধরুন এই যে বাজারে ঢুকবে, ঠিক ঢোকার মুখে এক জাম বিক্রেতা ডালাই করে বেশ বড় বড় সাইজের জাম সাজিয়ে নিয়ে বসে আছে, কালো কালো বড় বড় জাম। আর ওই জাম দেখে জামাইয়ের ঠ্যাং ওখানেই জাম হয়ে গেছে। জামাইয়ের পা যখনই ওখানে জাম, জামাই মনে মনে চিন্তা করছে যে আগে পেট ভরে জাম তো খেয়ে নি, তারপরে দেখা যাবে যে কি করি। হ্যাঁ, খেতে খেতে মা যা টাকা দিয়েছিল সব টাকার জাম খাওয়া হয়ে গেছে। এখন মনে মনে চিন্তা করছে এবার তো ঘরে ফিরে যেতে হবে। এখন বাড়ি ফিরে এসেছে,
যেই না জামাই ঘরে এসেছে সঙ্গে সঙ্গে শাশুড়ি মা ছুটে লাফ দিয়ে এসেছে, ও জামাই এই যে কি গো, বলেছিলাম না যে আমাদের এই নারীর বাজারের আখ খুব বিখ্যাত। ও বাবা, হ্যাঁ গো, তুমি আখ খেয়েছো তো? খেয়েছো তো? যেই না বলেছে সঙ্গে সঙ্গে জামাই কি করেছে মা, মুখে যতগুলো দাঁত ছিল বার করে দিয়ে বলছে হ্যাঁ। আগে দাঁতগুলো যদিও বা চেনা যাচ্ছিল, আর একেবারে এখন কালো প্লাস্টার হয়ে গেছে। ওই দাঁত দেখে সঙ্গে সঙ্গে শাশুড়ি মা সেখানেই অজ্ঞান, নিতাই গৌর হরি। তাহলে এখানে কি কেউ আছেন নাকি এরকম জামাই টামাই? আছেন? নেই তো? জয় রাধে। দেখুন মা, এই গল্প দেওয়ার মেন উদ্দেশ্য হলো একে তো ঘুমটা ভাঙবে, দ্বিতীয় কথা হলো এই যে হরিবাসরে আপনারা এসেছে, কেন এসেছেন? ভগবানের কথা শুনে আমাদের পাপ তাপ থেকে মুক্ত হব বলি, তাই? এই কি হলো, কি এসেছে? ব্যাং? ওরে সর্বনাশ, এমন করলো আমি ভাবলাম সাপটা বেশি পড়েছে। আচ্ছা ব্যাং এসেছে, আসুন না বাবা, কি হয়েছে? থাকো থাকো, হ্যাঁ ওকে ওর মতো থাকতে দাও, ঠিক আছে। আচ্ছা বসো বসো আমাইরা। তাহলে একটা উদ্দেশ্য হলো আপনাদের ঘুমগুলো ভাঙালাম, আর দ্বিতীয় আমার উদ্দেশ্যটা হলো কি, এই যে আপনারা হরিবাসরে এসেছেন, আমরা কেন এসেছি? পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, তাই না? এই যে দেখুন, আমরা যদি হরিবাসরে বসে ঘুমাই, তাই না? এই যে অনেকে আছে হরিবাসরে বসে ঘুমাচ্ছে, আচ্ছা আস্তে আস্তে। তাহলে আমরা যদি হরিবাসরে এসে কথোপকথন করি, মানে কথা বলি, হ্যাঁ মা, যদি আমরা হরিবাসরে এসে কথা বলি, গল্প করি, যদি ঘুমা, যদি আমরা ঘুমাই কথা বলি, তাহলে কি হয় মা? আমাদের কিন্তু পাপটা ছাড়াতে এসে আমাদের কি হবে? উল্টে পাপ জড়িয়ে নিয়ে আমাদেরকে কিন্তু ঘরে ফিরে যেতে হবে, তাই না? তাই জামাইয়ের মতোই দশা হবে আমাদের। পাপ ছাড়াতে এসে মানে দাঁত পরিষ্কার করতে এসে আরো দাঁত নোংরা করে ঘরে চলে গেল। আমাদেরও একই দশা, হরিবাসরে এসে পাপ ছাড়াতে এসে পাপ জড়িয়ে নিয়ে ঘরে ফিরে যেতে হবে। কারণ দেখুন, এ জগতে 64 প্রকার অপরাধ, ভালো করে শুনে রাখুন। 64টি অপরাধ আছে, সেই 64 অপরাধের মধ্যে 62টি অপরাধ কিন্তু আমার প্রভু ক্ষমা করেন। কিন্তু এই 64 প্রকার অপরাধের ভিতরে 2টি অপরাধ ভগবান কখনো ক্ষমা করেন না। এক হলো নাম অপরাধ, আর এক হলো বৈষ্ণব অপরাধ। ধরুন আপনার পাশের কোনো মানুষ, একটু মন দিয়ে শুনে রাখবেন, যদি কোনো আপনার পাশের ভক্ত যদি মন দিয়ে হরিকথা শোনে, মা, এখন আপনি দেখা গেল আপনার পাশের বান্ধবীর সঙ্গে গল্প জুড়ে দিলেন, কি হবে? সে মন দিয়ে শুনছিল, আপনি কিন্তু তার হরিনামে বাধা সৃষ্টি করেন। হ্যাঁ, আবার অনেকে আছে যখন একজন ওঠে পাশাপাশি কি করে, এই দিদি হ্যাঁ হ্যাঁ অনেক রাত হয়ে গেছে, কীর্তন শুনলে কাজ হবে না, বাড়িতে অনেক কাজ আছে। হ্যাঁ রে, আমি তো যাচ্ছি, তুই কি যাবি নাকি? মানে একা একা তো যেতে পারবে না, সঙ্গে 2-4 জনকে বাঁধিয়ে নিয়ে বাড়ি চলে যাবে, তাই না? হ্যাঁ, এতেও কিন্তু অপরাধ। তা ওই জন্য হরিবাসরে এসে আর যা করেন মা, কথা বলবেন। এই যে যাই না, দেখো এত কথা বলি, তবুও দাঁত বার করে সেই কথা বলেই যাচ্ছে। কথা নয়, হরিবাসরে গল্পও নয়, কথা নয়, যা গল্প সব আমার সঙ্গে হবে, ঠিক আছে? ঠিক আছে তো? জয় রাধে। তাই আজকে আমার নিতাই চা দিলেন কোথায়? মধুময় বৃন্দাবন। কি মনে আছে তো? কোথায় রেখে দিয়েছিলাম, মনে আছে? মধুময় বৃন্দাবনে যখন এলে, এসে আজকে আমার নিতাই চা কি করছেন? গোবিন্দ মন্দিরে প্রবেশ করে দরজায় মুষ্টাঘাত করে, মুষ্টাঘাত করে দেখলে যে ভেতরে ভোগ আছে, কিন্তু ভাই কানাই শেখাবে না। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করলো, বেশ, তবে আমার যে জীবনে আমার ভাই কানাই থাকবে না, ওই জীবন আমি আর রাখবো না। আজই আমি গিরি গোবর্ধনের শিলা মাথায় আঘাত করে আমার প্রাণ বিসর্জন করব।
নিতাই চাঁদ ছুটতে ছুটতে যেই না গিরি গোবর্ধনের শিলা নিয়ে মাথায় আঘাত করতে যাবে, পেছন থেকে কি হলো মাগো, একজন বৈষ্ণব এসে হাতটা চেপে ধরলো। ঠাকুর, এ তুমি কি করছো? তুমি জানো না আত্মহত্যা করা মহাপাপ? বৈষ্ণব, তুমি যে আমার হাত ধরে বাধা দিলি, তুমি বলতে পারবে আমি কবে থেকে আমার ভাই কানাইকে খুঁজছি? প্রভু বলো না আমার কানাই কোথায় আছে? ঠাকুর তুমি শুনবে প্রভু, তোমার কানাই কোথায় আছে? শোনো তবে। ও প্রভু শোনো শোনো, তোমার ভাই কানাই কোথায় এসেছে জানো? কি গো মায়েরা, কানাই কোথায় এসেছে জানা আছে? হ্যাঁ কি বলছি? আজকে সেই বৈষ্ণব নিত্যানন্দ প্রভুকে ডেকে বলছে, শোনো ঠাকুর তোমার ভাই কানাই কোথায় এসেছে? কি বললো? এবে গো কান্তি ধরে, গৌর কান্তি ধরে বিহারে না দিয়া পুরে, এবে গৌর কান্তি ধরে বিহারি নদিয়া পুরে, সেইখানে আছে প্রাণধন, সেইখানে আছে প্রাণধন, সেইখানে আছে প্রাণদান, সেইখানে আছে প্রাণদান। তুমি যাও যাও না দিয়া পরে, যাও যাও না দিয়া পুরে, যাও যাও না দিয়া পরে, যাও যাও না দিয়া কোলে, দেখো না তো রাতে ধরে তুমি যাও যাও না দিয়া পুরে, আর নাটু আমার রাতি ধরে, যাও যাও না দিয়া কোলে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যাও যাও না দিয়া কোলে, রাতি ধরে, যাও যাও না দিয়া কোলে, নাটু আমার রাতি ধরে, যাও যাও নদিয়া পুরে, সেইখানে আছে প্রাণধন, সেইখানে আছে প্রাণধন, সেইখানে আছে সেইখানে আছে প্রাণধন। যেই না বলেছি ঠাকুর তোমার ভাই তাহলে নবদ্বীপে আছে, কি তাই তো? ও মায়েরা, ভাই কানাই কোথায় এসেছে গো? নদিয়ায়, তাই না? যেই না বলেছে ভাই নদিয়ায় আছে, সঙ্গে সঙ্গে আজকে নিত্যানন্দ প্রভুর মনে আনন্দ ধরে। ও ঠাকুর আমার ভাই তাহলে নবদ্বীপে আছে, তাহলে আর দেরি করব না, আমি এক্ষুনি নবদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করি। তাই আজ আমার নিতাই চাঁদ যেই না নবদ্বীপে ছুটতে ছুটতে এলো গো মা, নবদ্বীপে এসে দেখলো গৌরবরণ ফুল আর গৌরবরণ পাতা, আর নবদ্বীপের বৈষ্ণব চূড়ামণি নন্দনাচার্য বদনে গৌর নাম করতে করতে আজকে ব্রহ্ম মুহূর্তে আসছে গঙ্গা স্নান করবে, বদনে গাইতে গাইতে আসছে, কি বলছি? ভজ গৌরাঙ্গ। মায়েরা এই নাম জানেন তো? সবাই জানে? বাহ, তাহলে সবাই মিলে একটু আমার সঙ্গে বদনে বদন দিয়ে গাইবে দেখি, সবাই মিলে একটু হাত তুলুন মা। আচ্ছা বাবা দেখুন, এই হাতটা কিন্তু আমি কিন্তু সবাইকে বলে তুলাতে পারবো না, এই হরিবাসরে বসে যার যার কর্ম কিন্তু তাকে করতে হবে। হ্যাঁ এই দেখুন, এই যে যদি হরিবাসরে বসে করতালি করা হয় তাহলে কি হয় জানেন? আমাদের হাতে যদি অশুভ রেখা থাকে সেগুলো কিন্তু কেটে যাবে, ফাড়া দূরে যাবে। আর কি হয় মা দেখুন, বিজ্ঞানসম্মতভাবে যদি করতালি করা হয় তাহলে আমাদের দেহের ব্লাড সার্কুলেশন ভালো হয়। আর এই দেখুন
একটা গাছে যদি অনেকগুলো পাখি বসে থাকে না, তাই তো? তা আপনি যদি গাছের নিচে যেয়ে জোরে জোরে করতালি করেন কি হবে? উড়ে যাবে তো। তা আমাদের এই দেহটাও কিন্তু একটা বৃক্ষ বলে, আর আমাদের এই দেহ বৃক্ষেই পাপ রূপ পাখি বসে আছে। কি কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। তা আমাদের দেহ থেকে যদি এই 6 রকমের পাপ রূপ পাখি তাড়াতে হয়, তাহলে কি করতে হবে? আর পাখি যখন উড়ে যায়, উড়ে কি করে? শুধু উড়তেই থাকে মা, কি করে? আর একটা গাছে যে বসবে পাশে, তাই না? তাহলে যেই গাছে করতালি হবে সেই গাছ থেকে উড়ে যেই গাছে হবে না, নিতাই গৌর হরি বল। তাহলে যার যার কর্ম কিন্তু তাকে করে নিতে হবে। আজ আপনাদেরকে এই কমিটি কিন্তু সুযোগ করে দিয়েছে, তাই না? আজ আপনাদের জন্যই কিন্তু এত বড় হরিবাসর, তাই তো? আর এই হরিবাসর ফিরে পেতে আবার 1 বছর সময় লাগবে, তাই তো? তা ততদিন আমরা বাঁচবো কিনা বলতে পারি না তোমার। তাহলে যার যার কর্ম এখানে এখনই বসে করে নিতে হবে, কারণ আমরা কেউ জানি না এখন প্রাণ আছে আর একটু পরেই বাঁচবো কিনা, তাই তো? তাহলে চলো সবাই মিলে বাহু তুলে যার যার কর্ম নিজে নিজে করে নেবে। নেতাই গৌর হরি বল, সবাই মিলে বাহু তুলুন, বলুন ভজ গৌরঙ্গ কহ